আমাকে হ্যান্ডকাপ লাগাইতে হবে না। হ্যান্ডকাপ লাগাইলে কি আপনার মনে হয় ভালো হবে? 5 আগস্টে অনেক পুলিশ মেরেছি, আজকে তোকে মেরে ফেলবো এবং তোর আজকে ক্যারিয়ার শেষ। দেখান একটু দেখান, আপনি যে বলছেন ওনাকে একটু দেখাইতে দেন। দেখেন লাঠি ভেঙেছে কোথায় একটু দেখান। আপনি তো বললেন যে লাঠি ভেঙেছে। মিথ্যা কথা বলে দেখছেন। আমার ক্যামেরাটা কেড়ে নিছে, ক্যামেরাটা কেড়ে নিছে। কেন ইচ্ছা কাইরা আপনি নাউজুবিল্লাহ। আপনি কেড়ে নিছেন। দেখেন আমার এই যে টুট সব ফাটানো মিথ্যা কথা। আমি যদি মিথ্যা বলি আমার জন্মটা পিতা, আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এইটাও পিতা। মোবাইল 5 আগস্টে পুলিশ মারা গেছে, আজকে তুই মরে গেছিস, তোর ক্যারিয়ার শেষ। আমার সেই ক্যারিয়ার দর্শক করতে আসছে। এটা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র যা পুলিশকে মনোবল এবং পুলিশকে হেয় প্রতিবন্ধ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি অবশ্যই মানব করবো। আমিও তো আপনি যে আমাকে আমি সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিবন্ধ করার জন্য আমি বলছি আমার ক্যারিয়ার শেষ আজকে। আপনি আমার মোবাইলটা দেন এখানে। উনি বলেছে 5 আগস্টে হচ্ছে যে এটা 5 আগস্টে অনেক পুলিশ মারা ফেলছে, আজকে তুই শেষ। তাই না? তাই এটা কি আপনার ক্যামেরায় রেকর্ড হয়েছে কি? আমাকে রেকর্ড করতে রেকর্ড হলে তো ভালো। আচ্ছা রেকর্ড রাখা নিয়ে গেছে আমাকে ক্যামেরাটা। কে আমার ক্যামেরাটা কেড়ে নিছে, ক্যামেরাটা কেড়ে নিছে। কেন ইচ্ছা কাইরা আপনি নাউজুবিল্লাহ। আপনি কেড়ে নিছেন। আপনি তো ক্যামেরা টান দিয়ে ফেলে দিচ্ছেন। আমি ওই সাভার পরিবহনে আমি আর সামনে একটা গাড়ি একটা হেল্পার নিচে উনি হেল্পারটাকে গায়ে আঘাত করছে। হ্যাঁ আমি মিথ্যা বলবো না। আচ্ছা আমি বলি, আমি এটা আল্লাহর পবিত্র কুরআন নিয়ে বলতে পারবো, যা বলবো সত্য। আমি বললাম যে গায়ে হাত দেওয়াটা ঠিক না, ওনাকে বললাম এর মধ্যেই আমাকে ধরে। আমি যদি মিথ্যে বলি আমার জন্মটা পিতা, আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এইটাও পিতা। আচ্ছা বলি শেষ করি। তারপরে উনি কি করলো, একটু ওনার পকেটে রেখে নেয় ক্যামেরাটা। হ্যাঁ উনি ক্যামেরাটা মানে উনি খুব উত্তেজিত হয়েছে, ক্যামেরাটা টান দিচ্ছে, ওনার ক্যামেরাটা পড়ে গেছে। আমি ক্যামেরাটা তুলে না ওনার হাতে দিচ্ছি, ক্যামেরা নেয় নাই, না নিয়ে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। তারপর যে আমাকে মারতে মারতে এইখানে আনলো, এইখানে আইনা আমাকে 2টা লাঠি ভাঙছে। আপনারা দেখেন আমাকে 2টা লাঠি, আমার কানগুলো পরীক্ষা করাতে হবে। দেখেন আমার এই যে টুট সব ফাটানো মিথ্যা কথা। আমি যদি মিথ্যা বলি আমার জন্মটা মোবাইল 5 আগস্টে পুলিশ মারা গেছে, আজকে তুই মরে গেছিস, তোর ক্যারিয়ার শেষ। আমার সেই ক্যারিয়ার দর্শক করতে আসছে। এটা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র যা পুলিশকে মনোবল এবং পুলিশকে হেয় প্রতিবন্ধ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্লিজ এই জন্যই আমি ওনাকে অ্যারেস্ট করেছি। ওনার সাথে আর কয়জন ছিল? আরো অনেকজন ছিল, আর দুটো আপনার ছিল। বিরোধী দল থেকে আপনি বুঝলেন কিভাবে? ভাই আপনি তাহলে চলুন। বাদ হবে না, বাদ হবে না বলছি। আমাকে হ্যান্ডকাপ লাগাইতে হবে না। হ্যান্ডকাপ লাগাইলে কি আপনার মনে হয় ভালো হবে? আমি আমার পরিচয় দিচ্ছি। এই দেখেন কি বলে, এই হ্যাঙ্গে ভালো হবে। না নাকি ভালো হবে? আমি তো পরিচয় দিচ্ছি। দেখেন উনি এখন চাপ দিচ্ছে। আপনি ধৈর্য নিয়ে যান, আমি আসছি ইচ্ছা করি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমার জোর করে নিয়ে আসছেন। গায়ে হাত দিবেন, পুলিশের মেরুদণ্ড বেঁকে আপনি আমার মোবাইল দিচ্ছেন না, এই কারণে আপনার সাথে আমি আসছি। ওনাকে একটু দেখান একটু দেখান, আপনি যে বলছেন ওনাকে একটু দেখাইতে দেন। দেখেন লাঠি ভেঙেছে কোথায় একটু দেখান। আপনি তো বললেন যে লাঠি ভেঙেছে। মিথ্যা কথা বলে দেখছেন। মাথায় তো প্রবলেম আছে। আপনি তো আঘাত আছে তো সব। পরে একটা ড্রাইভারকে আর হেল্পারকে বললাম যে ভাই কাইন্ডলি আপনারা কাগজটা আমাকে নিয়ে আসেন। উনি একটু করতেছেন, কাগজ নাই, লাইসেন্স নাই, এরকম বলতেছেন। তো বলার পর আমি বললাম যে ভাই একটু কাইন্ডলি ভাই নিয়ে আসেন। উনি আসা বলতেছেন আমি বলে তার গায়ে হাত দিয়েছি। টোটালি একটা রং মিথ্যা কথা। প্রথমে বললাম যে আপনার পরিচয় কি প্রথমে বলার পরে সে খুবই মানে আমার পরিচয় না দিয়েই আমি তখন ওনার কথাবার্তাগুলো একটু অসামঞ্জস্য মনে হতো। তখন আমি তার ক্যামেরাটা আমি অন করতে চেষ্টা করি। করার পরে সে কী করলো, ক্যামেরাটা হাত দিলে টান দিয়ে নিয়ে গেলো এবং ফেলে দেওয়ার পরে উনি আবার ক্যামেরাটা তুলছে। তোলার পরে আমি তো আমার ক্যামেরা দেন, সেই ক্যামেরা দেবে না। সেই ক্যামেরা না দিয়ে আমি তখন আমার মোবাইলটা করতেছি, ভিডিও অন করতেছি। সে মোবাইলটা টানতে চেষ্টা করছে, তখন মোবাইলটা আমি সরাই ফেলছি। তখন সে ভিডিও যখন অন করতে গেছে তখন তার মোবাইলটা আমি নিয়ে যে আমার পকেটে রাখছি। তখন তার একটা ওয়ার্ড, 5 আগস্টে অনেক পুলিশ মেরেছি, আজকে তোকে মেরে ফেলবো এবং তোর আজকে ক্যারিয়ার শেষ। এই কথা বলার পরে আমি তখন আমার অস্ত্রে হাত দিয়েছি, কারণ সে আমার অস্ত্র অ্যাটাক করতে পারে। আমার ঘড়ি সে নিয়ে গিয়েছে, ঘড়িটা টেন্দা নিয়ে গেছে, আমার মানিব্যাগ সে নিয়ে গিয়েছে। আমি অস্ত্রটা বিয়ে করেছি যে আমার সেফটির জন্য, জনগণের সেফটির জন্য। এরকম তার সংঘবদ্ধ চক্র ছিল, মত সৃষ্টি করতে চেষ্টা করছিল সে এরকমভাবে প্রায় 15-20 জন একটা চক্র ছিল ওখানে করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার পুলিশের পোশাককে হেয় প্রতিপন্ন করার জন্য সে এই কাজগুলো করেছে। এবং এই জন্য আমি তাকে বারবার বলতেছি যে আমি তখন তাকে ধরলাম এভাবে ধরে, কারণ আমাকে সেফটির জন্য তাকে ধরতে হবে, কারণ আমার জিনিসপত্র, সরকারি জিনিসপত্র তার কাছে ধরার জন্য সে এখন আমাকে বারবার ধাক্কা দিচ্ছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে। তখন আমি তাকে ছাড়ি নাই, আমার হাতে পিস্তল, আমি ওনাকে ধরে রাখছি এক হাতে, আমি ছাড়ি নাই। আমাকে হচ্ছে আমার জীবন চলে যাবো, ছাড়বো না, আমি ছাড়বো না, ওনাকে আমি ধরছি। তো এই করার পরে কাইন্ডলি উনি যে কাজটা করলো,
উনি আরও মানে তখন আমি যে আমার কন্ট্রোলের মাধ্যমে আমি থানার হেল্প চাই, থানার ফোর্স আসা পর্যন্ত আমি আমার বক্সে নিয়ে যেয়ে ওনাকে আটক রাখি, পরে থানা ফোর্স যেয়ে ওনাকে রিকভারি করে নিয়ে আসি। ওই ধর্ষণের দায় নারী ও শিশু দমন আইনে ৯(৩) ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। এই মোকদ্দমার বাদী মোহাম্মদ ফরহাদ বিগত ১৬/৫/২০২৩ তারিখে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন যে বিগত ১৪/৫/২৩ তারিখে আমার স্ত্রী মোসাম্মদ পাখি বেগমকে বুলবুল, কালাম এবং রুকু জামালপুর মাজারের সামনে আমি চা বিক্রি করতেছিলাম। চা বিক্রি করাকালীন সময়ে আমার স্ত্রীকে ভুল বুঝাইয়া জোর করে বুলবুল, কালাম এবং রুকু অপহরণ করে নিয়ে যায় এবং একে অপহরণ করে নিয়ে যে ইয়েতে নিয়ে যায়, বেলটা বুলবুলের বাড়িতে নিয়ে যায়। বুলবুলতে বাড়িতে নিয়ে ভিকটিমকে বুলবুলের বাড়ির ছাদের উপরে তুলে সারা রাত বুলবুল, কালাম এবং রুকু তাকে ৩ জনে গণধর্ষণ করে। এদিকে তার স্বামী ফরহাদ খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি না পাওয়াতে এক পর্যায়ে এই ভিকটিম মোসাম্মদ পাখি বেগম রাত ভোর ৪টে বা ৪:৩০ দিক দিয়ে তার স্বামীর কাছে আসে। তার স্বামী তখন জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন এই মোসাম্মদ পাখি বেগম জানাই যে আসামি বুলবুল, কালাম এবং রুকু আমাকে জোর করে অপহরণ করে নিয়ে বুলবুলের বাড়িতে নিয়ে আমাকে গণধর্ষণ করে। তারপরে এই ভিকটিমকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পাখি ম্যাজিস্ট্রেটের সামনে তদন্ত কর্মকর্তা হাজির করে বিজ্ঞান ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে পাখি জানাই যে বুলবুল, কালাম এবং রুকু এই ৩ জন আসামি আমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যা বুলবুলের বাড়িতে নিয়ে 3 জন আসামি আমাকে গণধর্ষণ করে। এটা পাখি নারী ও শিশুর দমন আইনে 22 ধারা মোতাবেক বিজ্ঞান ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি প্রদান করে। তৎপরবর্তী সময়ে 31/12/2024 তারিখে তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশুর দমন আইনে 7 ধারা এবং 9(3) ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করে পুলিশ রিপোর্ট দাখিল করার পরে মামলাটা বিচারের জন্য বিজ্ঞ আদালত নিয়ে নেয়। বিজ্ঞ আদালত নিয়ে নেওয়ার পরে মোকদ্দমার 342 ধারা মোতাবেক আসামিকে জিজ্ঞেস করে। এই পর্যন্ত আসামির হাজিরি ছিল। তৎপরবর্তী সময়ে আমরা এই মোকদ্দমা প্রমাণের জন্য বিজ্ঞ আদালতে 10 জন সাক্ষী উপস্থাপন করি, ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ উপস্থাপন করার পরে আসামি পক্ষ তাদেরকে জেরা করে। এখানে একটা কথা না বলে হয় না, ভিকটিম পাখিকে আসামিদের ধারণা ছিল যে ভিকটিম পাখিকে যদি আমরা লুকায় রাখি তাহলে আমাদের সাজা হবে না, যার জন্য তারা মানে গাম্ভীর্যতার সহিত চলাফেরা করতো। কিন্তু আইন বলা আছে যদি ভিকটিম যদি হারিয়ে যা বা পলাতক হয় বা মৃত্যু হয়ে যায় বা কেউ আটক রাখে তাহলে ওই ভিকটিমদের জবানবন্দি দিয়েছে, এই জবানবন্দির উপরে ভিত্তি করে ভিকটিমকে বিজ্ঞ আদালত সাজা দিতে কোনো বাধা নাই। সুতরাং ভিকটিম আজ পর্যন্ত ওই আসামির হাজির হইতে দেয় নাই। এই অবস্থায় আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আসামিদের দোষী সাব্যস্ত করে নারী ও শিশু দমন আইনের 7 ধারা মোতাবেক প্রত্যেক আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড আদেশ প্রদান করেন এবং ওই ধর্ষণের দায় নারী ও শিশু দমন আইনে 9(3) ধারা মোতাবেক মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন এবং প্রত্যেককেই 2 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে জরিমানা টাকা ভিকটিম প্রাপ্ত হয়। প্রত্যেকটা হত্যা মামলার ইউনুস 1 নম্বর আসামি হবে, আসিফ নজরুল 2 নম্বর আসামি হবে। বিচার ব্যবস্থা, মানুষ বিচার অঙ্গনে এসে বিচার ব্যবস্থা পায় নাই। 5ই আগস্টের পরে তো কোনো বিচার ব্যবস্থার বিচারই হয়নি। রাষ্ট্রের মধ্য দিয়েই তো মব কিলিং হয়েছে, রাষ্ট্রের মধ্য দিয়েই তো আমাদের এখানকার বিচারপতিদেরকে পর্যন্ত হুমকি দিয়ে গেছে এই টেরোরিস্টেরা। এইটা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় নিরাপদ জায়গা হলো তার আদালত। এই আদালতের এই প্রাঙ্গণে টেরোরিস্টেরা এসে এখানে মিছিল করছে, এই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্যেরও বিচার হবে, অপেক্ষা থাকেন। এই যে বিচারপতিদের সম্বন্ধে বাজে মন্তব্য করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে, থ্রেট করা হচ্ছে এই টেরোরিস্টের। এটার ইমাম ছিল ইউনুস, আসিফ নজরুল। এই অপরাধীদের বিচার হবে, সেই দিন বেশি দূরে না। ওইটারই ফলাফল হলো রাষ্ট্র তার অপরাধীদেরকে প্রোটেকশন দিচ্ছে। তার কারণে ধর্ষণ, হত্যা, খুন, গুম, লুণ্ঠন, আত্মসাৎ। 5ই আগস্টের পূর্বে বিচার ব্যবস্থার নজিরবিহীন এই জাতীয় কোনো দৃষ্টান্তকে স্থাপন করতে পারে নাই যে বিচার ব্যবস্থা, মানুষ বিচার অঙ্গনে এসে বিচার ব্যবস্থা পায় নাই। 5ই আগস্টের পূর্বে ছিল বাঙালি জাতির একটা স্বর্গ দিবস। শেখ হাসিনার শাসনামলে অপরাধীকে অপরাধের আওতায় নেওয়া হয়েছে, সে যত বড় অপরাধী হোক। কিন্তু এখন প্রমাণ হয় সে তখনকার রাষ্ট্রের আওয়ামী লীগ ক্ষমতা থাকা আমলে সে আওয়ামী লীগের যে অপরাধগুলি হয়েছে এখন দেখি যে এগুলি সব জমাত শিবিরের হেলমেট বাহিনীরা ওই ঢুকে প্রবেশ করে এই সমস্ত হত্যাকাণ্ড, বুয়েট থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু একটা ছেলেকে আঘাত করলো, ওটারও বিচার হয়েছে, ওটারও জাজমেন্ট হয়েছে। কিন্তু কোনো বিচার অপরাধীকে
সেখানে ক্ষমা করা হয়নি, সকলকেই আইনের আওতা নেওয়া হয়েছে। এইভাবে ঢালাওভাবে 5ই আগস্টের পরে বিচার ব্যবস্থা নাই, নির্বাচনের ব্যবস্থা নাই, আজকে সুপ্রিম কোর্টে ভোট নাই, ঢাকা বারে ভোট নাই, তাহলে 5ই আগস্টের পরে কী ছিল? 5ই আগস্টের পূর্বে তো সবাই ভালোই ছিল। কে বলছে 5ই আগস্টের পূর্বে তো দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল, ন্যায় বিচার ছিল, যতটুকু সম্ভব প্রোটেকশন ছিল, মানুষ বাজারে যাইতে পারতো। এখন তো বাজারে যেতে পারে না টাকা নিয়ে। এই যে কালকে শহীদ মিনারের সামনে ওই সেনা দিয়ে এক লোকের ধরে টাকা নিয়ে গেছে 250 থেকে 300 টাকা, যা আছে তা দিয়ে দাও। এই একটা রামরাজ্যত্ব, এটা শুধু এখানে না। পরে টেরোরিস্টের আমলে পুরান ঢাকা একটা ছেলেকে ইট দিয়ে থাতলায় মেরে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে ভাত খাওয়ানো অবস্থা মেরে ফেলছে। এটা কারা করেছে? এটা তো ইউনুসের। এগুলি প্রত্যেকটা হত্যা মামলার ইউনুস 1 নম্বর আসামি হবে, আসিফ নজরুল 2 নম্বর আসামি হবে। এই মামলাগুলি হবে, অপেক্ষায়, সময়ের অপেক্ষা। আমার মুখ চেপে বাগানে নিয়ে গেছে, তারপরে আমার জামা কাপড় খোলা লাইতে, তারপরে সজীব ভাইয়া দেখছে, তারপরে ওরা পিছু নিচে। কিছু বলছিলে? আমার মুখ আটকায় ধরছে, আমি চিল্লান পারিনি। এই ঘরে পিছনে আম গাছে, ওই জায়গায় আম টুয়াবের গাছে উনতে মুখ আটকায় ধরে নিয়ে গেছে বাগানের ভিতরে। ও রাতে একখান রান্দাও ছিল, পরে শেষে এই কাপড় চুল বলে খুলে ফেলাইছে। সজীব দেখছে, দেখার পর হলো ও দাবুর দিছে, দাবুর দিয়ে হলো ও চলাইছে বাড়ি, আর ওরে দাবাই নিয়ে গেছে ওই যে সবন সুইদেরকে বাড়ি। ঠাকুর ভিতরে মেয়ে সুইটা এসে এই জায়গা হলো দাঁড়াই দিছে, কাঁদতেছে। আপনি কি বিচার চান প্রশাসনের কাছে, সরকারের কাছে? প্রশাসনের কাছে বিচার চাই। আমি এসে চারিদিক তো খুঁড়ি টুকাইতে টুকাইতে আর কি এই যে পাতায় লাগছে বাড়ি আমার শরীরে, ওই শব্দ বাইর করে পিছনে তাকাইছে, তখন উপরে আমার দেহে আর কি ফেলে ফাল দিছে। আর মেয়ে তো বসা, মেয়ে কি করবে, ছোট পোলা পান। ও আমি ওর মেয়ের দিক না তাকাই আমি ওর পিছিয়ে গেছি, দৌড়ে গেছি, উপরে দিয়ে আটকানোর পরে ওই বাড়িতে ছেড়ে দিয়েছি। ঘটনার বিষয় সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, ঘটনার বিষয় প্রাথমিকভাবে সত্যতা পেয়ে ওসি স্যারকে অবহিত করি। বাদী তার মেয়েকে নিয়ে থানায় আসে, অভিযোগ দায়ের করছে, মামলা পরিক্রিয়াধীন আছে। যখন আপনি রামি স্যার বিচার করতে যাচ্ছেন, তখন আপনার প্রকাশ্যে বিচার করতে কি সমস্যা? তখন আপনি বিচার করতে গেলে আপনি বলেন মধ্যযুগীয় স্টাইলে বিচার করা যাবে না, কিন্তু আপনার খুনটা তো মধ্যযুগীয় থেকেও বর্বর ভাবে হচ্ছে। সেইটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করতেছেন? আপনি তো একবারও বলতেছেন না যে এই খুনি, তুমি মধ্যযুগীয় সময়ও যেভাবে বর্বর ভাবে হত্যা হয় নাই সেভাবে তুমি কিভাবে হত্যা করতেছো? তাহলে আপনি আমাদের সাধারণ জনগণকে কিভাবে 164 ধারা, 65, 66 ধারা এগুলা দেখাই আপনি বলেন খুনি তো স্বীকার করছে, তাই এটা চার্জশিট হতে বেশি সময় লাগবে না। চার্জশিট করবেন আপনি 1 ঘন্টায়, আসামি ধরছেন আপনি 7 ঘন্টায়, আপনি চার্জশিট দাখিল করবেন 1 ঘন্টায়, এইটাকে কোর্টে তুলবেন আপনি 7 ঘন্টার ভিতরে, এবং আপনি বিচার করবেন আগামীকাল রবিবার আছে। আমাদের সর্বোচ্চ বিচার স্থান কোথায়? হাইকোর্ট। মাননীয় হাইকোর্টের প্রধান ফটকে আমি ব্যক্তিগতভাবে এর ফাঁসি চাই, উন্মুক্ত মঞ্চে, এবং ওইভাবে মাথার বদলে মাথা। আমাদের সংবিধানে তো গণ অভ্যুত্থানও ছিল না, শেখ হাসিনাকে তাড়ানোও ছিল না, কোন ধারার মধ্যে কিন্তু গণ অভ্যুত্থান পড়ে নাই, কোন ধারার মধ্যে কিন্তু বাংলাদেশ 2.0 লাভ করে নাই। দেশের মধ্যে আইন নাই, আপনার বিচার করবে কে? আমার একটা মেয়ে আছে 7 বছরের, ঘরে আমি টেনশন আছে এখন। আজকেও ফোন দিয়ে বলছি যে ঘরতে যেতে না বাইরে হয়, কারণ এখানে আমার আপনার চেয়ে গুরুত্বপূর্ণ এখন বাচ্চাগুলো দেখার মানে মূল বিষয়। কারণ দেশের মধ্যে আইন নাই, আপনার বিচার করবে কে? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললো যে এখানে আবেগের বেশি অনেক কিছু হয় না, এখানে আবেগের বেশি ওর মেয়ে হইতো ওই কথা বলতে পারতো। এখানে বিষয় হচ্ছে তাদের তো ছেলে মেয়ে নাই দেশের মধ্যে, সবাই তো বাইরে আছে। আপনার আমার ছেলে মেয়ে এগুলোই তো শেষ। এদেরকে এখন পাড়া দেওয়ার জন্য মারের সাথে রাখতে হয়, স্কুলে বাড়িতে সাথে নাও, আবার সাথে না ঘরে ঢুকাও, তারপরে ঘরবন্দি করো, শেষ। আর কোনো খেলাধুলা কি এগুলো কোনো চিন্তা ভাবনাই নাই। বিষয়টা হচ্ছে এখন যে পরিস্থিতি আছে দেশের মধ্যে, বাচ্চাগুলারে বড় করাই মূল কষ্টের বিষয়। আমার তো এখন বর্তমানে এই যে আজকে কয়দিন হয়ে গেল, এরা 3 দিন হয়েছে ধরছে, 19 তারিখের ঘটনা হিসাবে তো প্রকাশ্যে সবার সামনে এরা করার দরকার ছিল। এখন পর্যন্ত সরকারি ভাত খাওয়া কেন লিখা, কোন কারণে? ওই আগে সংবিধান, এই সংবিধানকে এখন দেশ চলে ইসলাম সংবিধান তৈরি করেন, দেখি হয় কিনা। সে এত অপরাধ করছে তাই বলে না স্বীকার করছে, তার অস্বীকারের কিছু নাই, তাহলে এত দেরি হয় কেন সাজা দেওয়ার জন্য? কারণ কি মানেটা কি? এটা আমি চুরি করছি, আমি নিজে স্বীকার আইছি, তারপর আমার সাজা দিতে তো দিলে কেন? আবার বলতেছে রিমান্ডে দিতেছে। রিমান্ডের মানেটা কি এখানে? রিমান্ডে তো এটাই তো জানার জন্য যে তুই করছিস কিনা, এখানে রিমান্ডের তো কোনো প্রয়োজন নাই, নিজের মুখে প্রথমেই বলছে। আবার আপিল বিভাগের এই যে বলতেছে যে কি স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো 7 দিনে আবার তদন্তের কথা বলতেছে। তদন্তের কি আছে কেন তো এটা বুঝে পেলাম না। মানে ওই আগের সংবিধান অনুসারে এখন হিসাব করে দিলাম 7 বছর লাগবে মিনিমাম ওইটার কার্যকর করতে গেলে। আমি একজন জুলাই যোদ্ধা, বুঝছেন তো? আমি জুলাই যোদ্ধা হিসাবে আমি অন্তত এইটুকু আশা করি নাই যে এইভাবে দেশ চলবে। আমি একজন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা। আমি বাসায় যেমনি ঢুকি ওই সময় 11টা 15 বাজে, 11টার একটু আগে ঢুকছি, পরে শুনি চিল্লে ফাল্লা করতেছে এই মেয়ের আম্মু, রামিস রাম্মু, হ্যাঁ পাওয়া যাচ্ছে না। পরে নাকি এই রুমে নক দিচ্ছে, রুম ভিতরে আটকানো বলে বসতে যে এই রুমের ভিতরে লোক আছে, যেহেতু ভিতরে আটকানো নক দিচ্ছে, তা কেউ কোনো সারা শব্দ দেয় না। যেহেতু দেয় না সে তো আরও সন্দেহ বাড়ছে। আর ওই বাচ্চাটার মূলত ওর মার বেশি সন্দেহ বাড়ছে কি, 2টা স্যান্ডেলতে একটা হেনে রয়েছে আর একটা নাই। তা বাচ্চাটা এতটা টানে ছিল যে যেখানে যেত স্যান্ডেল পাই দিয়ে যেত। তা যেহেতু স্যান্ডেল একটা নাই সে তার সন্দেহটা বাড়ছে, তার একটা স্যান্ডেল নাই, কারণটা কি? আর যখন এতে বারবার ডাকা আসছে না খোলার কারণে আরও সন্দেহ বাড়ছে।
পরে আপনার আমার হাতে কাঁচা বাজার টাজার ছিল, তো আমি উপরে রুমে থেকে পরে আইসে দরজা ভাঙ্গার জন্য অনেক চেষ্টা করতেছি। পরে এক পর্যায়ে যে এখানে একটা এই লকেরই ছিল গোল করে, তা ওইটা ভাঙতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার পর এখানে দেখলাম মানে মাথা নিচে করলে চোখ দিয়ে দেখা যায় ভিতরে গলিতে যে কেউ আছে নাকি। তা ওই যে নরপিশাচ যে সোহেল ওর বউ ছিল, এবং ওর বউরে বারবার দেখে ডাকতেছি যে আপু দরজাটা খোলেন, দরজাটা খোলেন। সে আমাকে দিকে তাকাই রয়েছে, সব কিছু শুনতেছে, সে দরজা খোলে না, দরজা খুললেই না। পরে এক পর্যায়ে আমরা অনেকক্ষণ মানে দরজা ভাঙার চেষ্টা করে এক পর্যায়ে আমরা ভাঙতে সক্ষম হয়ে ভিতরে ঢুকে তাই মহিলারে ধরা হলো। পরে ভিতরে যে রুমি লামিসার লাশ পাওয়া গেছে, ধাক্কা দিয়ে দেখি মানে খাট এরম আইগুনো দরজার সাথে। পরে খাট ধাক্কা দিছি, দেখে খাটের তলে লামিসার মরা দেহ এবং মাথা নাই আর মর্মান্তিক দৃশ্য, যা ভাই বলার কোনো ভাষা নাই, যে নিজে চোখে দেখা আর কি। পরে দেখি মানে আপনার ড্যানা দুইটা মানে আলাদা পুরো করতে পারিনি, করতে চাইছিল মনে হয়, দেখলাম দুই ডানা একবার কুবানো। আবার আপনার দেখলাম উলাঙ্গ করা, লাশটা বুট করা ছিল এবং ফ্লোরে পার। তারপরে আপনার মাথা পায় না, পরে দেখি মাথা ওই গলির মাঝখানে শুধু বাথরুমের ভিতরে বালতির ভিতরে মাথা রাখছে। পরবর্তী কিছু সময় ভিতরে পুলিশ চলে আসে, পরে পুলিশ এসে ওনাদের কাজ ওনারা সবাই রুমিতে বাইর করে দিল, কি আপনারা বের হয়ে যান, আমাদের কাজ। বিএনপির নেতা এনামুল মিস্ত্রি এই জায়গার জমি নিয়ে ভাড়া থাকে, আমাকে বললো যে আমার ভোটের পিছনে আপনি গিয়েছেন, আপনাকে আমি একটা কার্ড দেবো, একটা ফ্যামিলি কার্ড দিব, কিন্তু আপনার একটা নাম্বারের প্রয়োজন আমার। আমি বললাম যে ঠিক আছে আইলে দেন। আমাকে বললো কার্ড আসছে, ঈদের পরে বিতরণ হইবে। শুক্রবারে এই কথাটা কয়া বলি গেছে, শনিবারের দিনে আবার আসছে আমার বাড়িতে কার্ডটা নাম্বারটা নেওয়ার জন্য, যে ঈদের পরে যে কার্ডটা বিতরণ হবে, কার্ডটা আসছে, শুধু তোমার নাম্বারটা দাও। আমি আবার বললাম যে আমি তো নাম্বার বের করতে পারি না, একটা নাম্বার সেভ করা আছে, এই নাম্বারটা নেন। এই কথা আমি বললাম, সে নাম্বারটা নিল। নেওয়ার পরে আমি বললাম যে এখন চলে যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলে যান। সে যায় না, আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। আজকে পর্যন্ত হামে মনে হয় প্রায় 450 শিশু মারা গেল। এটা কি কোনো 500 পর্যন্ত মনে হয় চলে গেছে? এটা কি কোনো রাষ্ট্রের কাম্য? আপনার ইউনিসেফ থেকে 5 থেকে 7 বার তাদের নকিং করা হয়েছে যে হামের টিকা নেয়ার জন্য, তারা কিন্তু হামের টিকা নেয়নি। তার মানে কি বলবো, যে ইউনুস সরকার কি এদেশে প্রজন্ম হত্যা করতে এসেছিল? এই 2026-এর পর থেকে নতুন কোনো প্রজন্ম হবে না? উনি কি সেই প্রোটোকল নিয়ে দেশে এসেছিল? কারণ ওনার তো এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, ওনার তো এই দেশে কেউ নেই। ওনার যে যারা আছে সন্তানদি, এগুলি তো সব আমেরিকাতে, বিভিন্ন দেশে। এই দেশে তো উনি অতীতের মতো এসেছিলেন। তো উনিও পাকিস্তানের মতো এই দেশের প্রজন্ম ধ্বংস করার জন্য এসেছে। এটা আপনারা মানেন বা না মানেন, তা না হলে এই ছোট ছোট হামে এই ছোট ছোট বাচ্চাগুলি মারা যাবে জেনেও উনি টিকা কেন ক্রয় করলেন না, আর টিকা কেন তিনি নিলেন না? ইউনিসেফ থেকে তাকে বারবার গিয়ে নক করা হয়েছে যে এই টিকাগুলি নেওয়ার জন্য। তার মানে ইউনুস সরকার এবং এই যে উপদেষ্টা সরকার, আমার তো মনে হচ্ছে এরা এই দেশের প্রজন্ম ধ্বংস করার একটা প্রোটোকল হাতে নিয়েছে, যে 2026-এর পর থেকে 2025-এর পর থেকে কোনো প্রজন্ম এই দেশে তৈরি হবে না। তো আমার তো মনে হয় উনি যদি সম্ভব হতো আরো কিছুদিন থাকতেন, গর্ভবতী মেয়েদের গর্ভের বাচ্চা যাতে ভ্রূণ নষ্ট হয় সেরকম ইনজেকশন উনি প্রচলন করতেন, কারণ ওনারা কখনোই চায়নি এই বাংলায় প্রজন্ম আর মাথা উঁচু করে দাঁড়াক। আমার তো মনে হয় সেই প্রোটোকলের কারণেই উনি হামের টিকা সরবরাহ করেননি, হামের টিকা ক্রয় করেননি, যাতে এই প্রজন্মটা ধ্বংস হয়ে যায়। রিটার্ন ল কিন্তু এত সোজা না। যেই বাতাসে বাবা মার চিৎকার, বাবা মার মাটিতে আছড়ে পড়া আহাজারি, যে অক্সিজেন তারা নিচ্ছে, তাদের যে আহাজারি বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেই অক্সিজেন কিন্তু আপনি নিচ্ছেন, আমি নিচ্ছি, শুধু ইউনুস নিচ্ছে, উপদেষ্টা নিচ্ছে। তো আসলে সৃষ্টিকর্তা একটা কথা বলে রেখেছেন, দেশে যখন অন্যায় অনাচার বেড়ে যায় তখন কিন্তু উনি প্রাকৃতিক উপায়ে সে অন্যায় শাস্তি দেন। তো এই শাস্তি হিসেবে আপনি নিজেই দেখবেন, যারা এই যে টিকাগুলি, হামের টিকাগুলি ক্রয় করলো না, এই যে এতগুলি বাচ্চা এভাবে করে মারা গেল, সেখান থেকে কিন্তু কোন দিন দেখবেন কার সন্তান কি হয়ে গেছে, এটা না উপদেষ্টারা জানবে না অন্য কেউ জানবে। কারণ রিটার্ন লতে পরে কিন্তু তাদের বাচ্চা আজকে হামে মারা যেতে পারে। ইদানিং শুনছি তাদের 2-4 জনের বাচ্চা হয়েছে। তো এইভাবে করে অনাচারের রিটার্ন যে ল কতদূর খারাপ হয়, যেদিন উনি মাথায় হাত দিয়ে কাঁদবে, যেদিন নাহিদ সার্জিস হাসনাত মাথায় হাত দিয়ে তার সন্তানের জন্য কাঁদবে, এই হামের জন্য, সেই দিন ওনাদের বোধগম্য হবে যে আজকে যে মারা কান্নাকাটি করলো, তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে গেছে, তাদের আহাজারিতে মানুষ কান্না করেছে, যে এর কতখানি কষ্ট পিতার কাঁধে সন্তানের লাশ। এমনও দেখা গেছে যে 10-12 বছর চিকিৎসা করে, অনেক কিছু করে, দাওয়াই নিয়ে অনেক সন্তানের গিয়ে বাবা মা হয়েছেন, সেই সন্তানটা পর্যন্ত মারা গেছে। আজকে আপনারা নির্দ্বিধায় একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি সাবালক ছিলেন, যিনি কন্টেন্ট শুধু ক্রিয়েট করেছেন, যার দেশের প্রতি কোনো তার নেই, একজন জুলাই যোদ্ধা হিসেবে তাকে আপনারা দাঁড় করিয়ে তার জন্য আপনারা কান্না করছেন, তার জন্য আকাশ বাতাস কেঁপে উঠছে। আর এই যে হামের আজকে পর্যন্ত 450-500 বাচ্চা মারা গেল, এরা কি মানুষের বাচ্চা না? আমরা সাধারণ মানুষ কি আমরা মানুষ না? আমাদের
আমাদের কি গরু ছাগল মনে হয়? আমাদের গায়ে কি গরু ছাগলের রক্ত? আপনারা একাই মানুষ, তাহলে এক কাজ করেন না, আমাদের বাড়িতে বাড়িতে না যারা জুলাই যোদ্ধা তারা তো একাই মানুষ, আর আমরা সারা বাংলাদেশে যে 20 কোটি লোক আমরা কেউ মানুষ না, তো আমরা সবাই গরু ছাগল। আপনারা একাই মানুষ, আপনারা একাই আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন যে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকবেন, আমরা সবাই মারা যাবো। তাহলে